বন্ধুগণ, স্বাগত। দেশ বিদেশের ভিডিও খবর নিয়ে আমি শীতাংশু। এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আজকে যা আলোচনা করতে চাইছি তা হচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন হলো তার আজকে ফলাফল বের হয়েছে। তো এখন ইলেকশন কমিশন থেকে রিপোর্টটা পুরোপুরি পাইনি, কিন্তু বিভিন্ন টিভি নিউজ এবং অন্যান্য যে প্রিন্ট মিডিয়া নিউজ পোর্টাল, ইলেকট্রনিক পোর্টাল যে আছে সেখান থেকে যে খবরটা পেয়েছি সেই খবরটাই, সেই স্টোরিটা আপনাদের কাছে আমি বলবো। সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডে জেএমএম, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে কংগ্রেস, আরজেডি, সিপিএমএল মিলে তারা সরকার গঠন করবে, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এটা আমি পরের পর্বে আলোচনা করব। আজকের পর্বে আলোচনা করব মহারাষ্ট্র নিয়ে। মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন পর্যন্ত যে তথ্য বেরিয়ে এসেছে, একটা দুটো কম বেশি আগামী দিনে হতে পারে। তো কত পেয়েছে সেটা আমি আপনাদেরকে বলি, আমি তথ্যটা লিখে নিয়ে এসেছি, সেটা আমি বলি। বিজেপি পেয়েছে, এনডিএ মহারাষ্ট্রের দুটি জোটের মধ্যে লড়াই হচ্ছিল, আগে আমি একবার বলেছি। একটা হচ্ছে মহায়ুতির মধ্যে তিনটে দল ছিল। সেটা হচ্ছে, তার মেন দল হচ্ছে বিজেপি, দ্বিতীয় হচ্ছে শিবসেনা সিন্ধে এবং 3 নম্বর হচ্ছে অজিত পাওয়ার এনসিপি। আপনি জানেন যে সিন্ধে মানে শিবসেনা যে দলটা ছিল, যেটা বালাসাহেব ঠাকরের তৈরি করা দল ছিল, সেটা ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যে একটা হচ্ছে অরিজিনাল যে শিবসেনা সিম্বল এবং যে শিবসেনার পতাকা ঝান্ডা, সেটা একনাথ সিন্ধে পেয়েছে এবং পরবর্তীকালে উদ্ধব ঠাকরে আলাদা করে একটা শিবসেনা ইউবিটি বলে গঠন করেছেন, আলাদা দল। সেরকমই এনসিপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, যেটা শরদ পাওয়ারের পার্টি, সেটাও তার ভাইপো অজিত পাওয়ার ওখান থেকে বেরিয়ে এসেছিলেন, প্রায় 30-40টা বিধায়ক নিয়ে এসে জয়েন করেছিলেন বিজেপির সঙ্গে এবং এই একনাথ সিন্ধের সঙ্গে। সেও এনসিপির সিম্বল এবং এনসিপির যাবতীয় তথ্য পেয়ে গেছে। আর ওখানে আবার এনসিপি শরদ পাওয়ার নামে ওটা আবার আলাদা করে রাজনৈতিক দলটা ওখানে গঠিত হয়েছে। তো যাই হোক, এরা এই 3 জন মূলত একটা জোটে ছিল এবং ছোটোখাটো দু একটা হয়তো পার্টি ছিল। তো কে কত সিট পেয়েছে সেটা আমি বলি। বিজেপি পেয়েছে 132, শিবসেনা অরিজিনাল মানে সিন্ধে গোষ্ঠী যেটা, সেটা পেয়েছে 55, এনসিপি অজিত পাওয়ার গোষ্ঠী যেটা, সেটা পেয়েছে 41। মোট হচ্ছে 228টা সিট পেয়েছে। এবং বলা হচ্ছে যে আরও 5টা মানে মোট 10টা নাকি ইন্ডিপেন্ডেন্ট ওখানে জিতেছে। তো 10টা ইন্ডিপেন্ডেন্ট যদি হয়, তার মধ্যে ইতিমধ্যে নাকি 5 জন এদের সাথে যোগ দেবো বলেছে, তাহলে সেটা হয়ে যাচ্ছে সব মিলিয়ে 233, 233 আউট অফ 288, 288 মোট বিধানসভা সিটের মধ্যে 233টা হয়ে যাবে। এবং বিজেপি সেখানে 132টা সিট পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে গেছে। তো যাই হোক, জোটের মধ্যে আছে, কারণ 288 তো অর্ধেক হলে পরে 144, 145, 46টা পেতে হবে, কিন্তু সেটা তো পায়নি বিজেপি, 132টি পেয়েছে। অন্যদিকে যেটা ওই কংগ্রেস লেড যে জোটটা, যেটাকে ইন্ডিয়া অ্যালায়েন্স বলছে, তার মধ্যে যারা সে যে সিটটা পেয়েছে সেটা আমি বলছি, ওখানে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর যে শিবসেনা, তারা পেয়েছে 21টা সিট। কোনো নিউজ চ্যানেল বলছে 21টা, কেউ বলছে 20টা, যাই হোক একটা প্লাস মাইনাস হতে পারে। এবং যে আইএনসি অর্থাৎ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা পেয়েছে 16টা, কোনো চ্যানেল বলছে 15টা। তো একটা কম বেশি হতে পারে। ফাইনালি কালকে আমরা যখন সন্ধ্যা পর্যন্ত ইলেকশন কমিশন সাইটে, সব ইলেকশন কমিশন আপলোড করবে, তখন সেখান থেকে একবারে নির্দিষ্ট তথ্য পাবো কে কটা সিট ওখানে পেয়েছে। সেই এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী, সেই এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠী 10টা সিট পেয়েছে, এই 10টা পেয়েছে। আর এসপি ওখানে যে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি যেটা আছে অখিলেশ যাদবের, সেই পার্টিকে সিট দেওয়া হয়েছিল কটা, তার মধ্যে 2টো সিটে জিতেছে, মোট 49। এবং যদি 10 জন নির্দলের মধ্যে 5 জন নির্দল এই দিকেও চলে যায়, তাহলে ধরে নেওয়া হবে সেটা 288-র মধ্যে আউট অফ 288 হচ্ছে 54। তো এই রেজাল্ট থেকে যে ব্যাপারটা, একটা জিনিস খুব যেটা ডাইরেক্ট প্রভাব পড়ছে, সেটা হচ্ছে যে প্রথমত যে এখানে কোনো দলই হচ্ছে কি যে কিন্তু এলওপি অর্থাৎ যে বিধানসভার যে বিরোধী দলনেতা, সেটা কেউ হতে পারবে না। কারণ
বিধানসভার বিরোধী দলনেতা যে কোনো জায়গায় বিরোধী দলনেতা হতে গেলে সেখানে কমপক্ষে 10% সিট পেতে হয়। সেইভাবে এখানে 28-29টা সিট পেতে হবে, সেখানে কোনো দলই 28-29টা সিট পায়নি। ফলে এখানে বিরোধী দলনেতা বলে কেউ অ্যাজ সাচ থাকবে না। এবার যদি যারা ক্ষমতায় আসবেন বিজেপি লেড যে গঠবন্ধন মহায়ুতি যদি ক্ষমতায় আসে তারা যদি কনসেশন করেন সেটা হতেও পারে, যেমন লোকসভাতে হয়েছিল। তো যাই হোক, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে এখানে দেখা গেছে যে মহারাষ্ট্রে একটা বিজেপির যে রাইজ, সেই রাইজটা আগের তুলনায় বেড়েছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। আগে বিজেপি যখন মাঝখানে ক্ষমতায় এলো, উদ্ধব ঠাকরে এবং ওদিকে বিধানসভায় হারিয়ে দিয়ে মানে ওই যে দল ভাঙাভাঙি করে যেটা হেরে এলো, তখন কিন্তু দল ভাঙা করে আসার পর জিতে এলো, তখন কিন্তু এরা অনেকগুলো ভালো কাজও করেছে। যেমন ওই ধারাব ইসলাম ডেভেলপমেন্ট করেছে, তারপর মেট্রো রেল চালু করেছে, যেখানে মেট্রো সেই ইয়েতে আর এরিয়াতে মেট্রো ঢুকতে দিচ্ছিল না, সেখানে জঙ্গল ফঙ্গল ছিল বলে তার কোর্ট কেস কাছারি বহু কিছু হয়েছিল, তারপর সেখানে মেট্রো রেল এক্সটেনশনটা করেছে, কতগুলো ভালো কাজ করেছে। এবং তার থেকে বড় কথা, ওখানে যে একটা ম্যাসিভ ইমপ্রেশন পড়েছে সেটা হচ্ছে যে হিন্দুত্ব মেক্স দিস ম্যাসিভ উইন। ওখানে একটা হিন্দুত্বের যে অর্থাৎ ধর্মভিত্তিক যে একটা প্রচার এবং ধর্মভিত্তিক যে একটা লহর, একটা যে উচ্ছ্বাস, সেটা ওখানে কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে। যেমন ওখানে একটা যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি মাঝে একটা স্লোগান দিয়েছিলেন, একটা ন্যারেটিভ দিয়েছিলেন, সেটা হচ্ছে হিন্দিতে আর কি, বাটেঙ্গে তো কাটেঙ্গে। মানে বক্তব্যটা হচ্ছে আপনি হিন্দুরা যদি বিভিন্ন জাতপাতে ভাগ হয়ে যান তাহলে পরে কিন্তু সেটা ক্ষতিই হবে আপনাদের, তাহলে আপনাদেরকে এককাট্টা হয়ে যে কোনো একটা দলকে ভোট দিতে হবে, অর্থাৎ বিজেপিকে ভোট দিতে হবে। সেই ন্যারেটিভটা ওখানে ভীষণভাবে কাজ করেছে। এবং সেটাকে আবার একটু বাড়িয়ে দিয়ে সেই ন্যারেটিভটা এমনিতেই দেবেন্দ্র ফডনবিস ওখানে বিজেপির আগে মুখ্যমন্ত্রী ছিলেন, এখন উপমুখ্যমন্ত্রী আছেন, তিনি এইটাকে খুব একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত নিয়ে গেছেন। এরপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওখানে যে একটা এটাকে আর একটু মানে ধার দিয়ে বলেছেন, এক রহগে তো সেপ রহগে। তো এই যে ন্যারেটিভটা, এই যে হিন্দু কার্ড যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটা কিন্তু মহারাষ্ট্রে কাজ করে গেছে। কারণ দেখা যাচ্ছে ওখানে যেটা লোকসভার সময় হয়েছিল, সেখানে হিন্দুদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছিলো, দলিত ভাগ হয়ে গেছিলো, বৌদ্ধরা তারা দলিতের মধ্যে বৌদ্ধরা তারা ভাগ হয়ে গেছিলো। এবং যেমন মহারাষ্ট্রে একটা মারাঠা ওয়াড়া বলে একটা ওখানে আছে, মারাঠা প্রাইড, তো সেটা সেই ভোটটা ভাগ হয়েছিল। এবারে কিন্তু সেই হিন্দু ভোটটা বিজেপির পক্ষে খুব কনসোলিডেট হয়েছে। এবং যে কনসোলিডেট হয়েছে আরেকটা হচ্ছে যে এখানে আরএসএস নাকি ভয়ানক একটা অ্যাক্টিভ রোল প্লে করেছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তারা নাকি এই প্রচারটাকে একদম গ্রাম স্তরে নিয়ে গেছে এবং কেন হিন্দুদের এক হয়ে বিজেপিকে ভোট দেওয়া দরকার সেই ব্যাপারটা তারা গ্রাম স্তর পর্যন্ত নিয়ে বুঝিয়েছে। এবং ওরা নাকি বহু মিটিং করেছে, প্রতি মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মিটিংগুলো করেছে, তার একটা সুফল কিন্তু বিজেপি এখানে পেয়েছে। জয়টা তো মারাত্মক জয়, 288-র মধ্যে ধরে নিন 288-র মধ্যে 233। আবার যে 5জন বিধায়ককে আমি ওদিকে দিয়ে দিলাম, মানে কংগ্রেস, এনসিপি, শরদ পাওয়ার এবং উদ্ধব গোষ্ঠীর দিকে দিলাম, তারাও যদি এদিকে এসে যায়, সাধারণভাবে নির্দলরা কী হয় যে ক্ষমতাসীন দলের মধ্যে এসে ঢুকে যায়, তাহলে সেখান থেকে কিছু সুযোগ সুবিধা পায়, তো ফলে তাহলে 238 হয়ে যাবে। তো 238, 288-র মধ্যে মাত্র 50টা সিট বাইরে থাকবে বিরোধীদের কাছে, এটা তো মানে একেবারে ওদের জন্য বিপর্যয় যাকে বলে, এটা ভয়ানক। এমনিতেও 228 প্লাস তার সঙ্গে 5 যদি হয় 233, সেটা একটা আপনি মস্ত বড় বা সংখ্যা নিরিখে। যাই হোক, এর ফলটা কী হতে পারে, আমি ফলটা অনেক কিছু দেখে একটা বিশ্লেষণ করছিলাম। সেটা হচ্ছে যে এখানে এই যে ইন্ডি গাঠবন্ধন, অর্থাৎ কংগ্রেস লেড যে জোট, এনসিপি, শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠী, এদের মধ্যে প্রথম থেকেই একটা দাবি উঠেছিল যে আমাকে মুখ্যমন্ত্রী হিসাবে কাকে প্রজেক্ট করা হবে। সেটা উদ্ধব ঠাকরে বারবার বলছেন আমাকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হবে, তো সেটা হয়নি, শরদ পাওয়ার রাজি হননি, কংগ্রেসও রাজি হয়নি। তো ফলে এখন দেখা যাচ্ছে যে আবার পুনরায় চিফ মিনিস্টার হওয়ার যে স্বপ্ন উদ্ধব ঠাকরে, সেই স্বপ্নটা মোটামুটি এবারের মতো মোটামুটি সেটা শেষ হয়ে গেল। আর ওর জীবনে হবে না বলা মুশকিল, মানে এই পর্বে আর যে শিবসেনা এই পর্বে আবার যে সিএম হবে সেই রাস্তা, কারণ জিতলে পরে যদি ইন্ডি গাঠবন্ধন জিততো তাহলে পরে কিন্তু সেখানে একটা দর কষাকষি হতো, যদি সংখ্যা উঠতে পেতো, কিন্তু সেটা তারা পায়নি। দ্বিতীয় হচ্ছে যে শরদ পাওয়ারের যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ছিল একটা ওখানে মারাঠা,
মারাঠা প্রাইড, মারাঠাদের জন্য আরক্ষণ চাই। সেই যে শরদ পাওয়ারের যে একটা ইনফ্লুয়েন্স ছিল মারাঠা রাজনীতিতে, যাকে মারাঠা রাজনীতির চাণক্য বলা হতো, তো সে চাণক্য কিন্তু এবারে তার পারফরম্যান্স ঠিক করতে পারেনি এবং তার দল খুবই যে ক্ষতি হয়েছে এবং সব মিলিয়ে জোটেরই ভয়ানক ক্ষতি হয়েছে। এবং এর একটা অন্য প্রভাব পড়েছে, সেটা হচ্ছে অন্য সময় যেমন বিরোধীরা ওই ইভিএমের উপর দোষ চাপায় এবং ইলেকশন কমিশনের যে দোষ চাপায়, সেটা এখন তারা পাচ্ছে না। কারণ যেহেতু ঝাড়খণ্ড একটা জায়গায় জিতে গেছে, তাহলে মহারাষ্ট্রেরটা ইভিএমের দোষ দিলে তারা ঝাড়খণ্ডে কী করে দিল? যদিও কোনো কোনো একক প্রার্থী তার পরিবারের লোকজন এসব কথা তুলছে, কিন্তু সেটা আর খুব একটা কংগ্রেস বা বিরোধীদের পক্ষ থেকে সেইটা আসছে না। এবং মহারাষ্ট্রে হারের পিছনে যে এই যে মানে বিজেপি লেড অ্যালায়েন্সের যে বাম্পার জিত, কী বলে বাম্পার জিত, এই জিতটার জন্য কংগ্রেসের যে লিডারশিপ, দ্যাট ইজ আন্ডার স্ক্যানার। যে কংগ্রেসের কোনো নেতৃত্বই নেই যে তাদের দলটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারে বা দলটাকে কনসোলিডেট করতে পারে। এবং এই জয়ের ফলে বিজেপি এনার্জাইজ ডিউ টু মহারাষ্ট্র উইন, মানে এই যে মহারাষ্ট্রে জয়ের জন্য বিজেপি ভীষণভাবে উৎসাহিত হয়ে গেল। এবং বিজেপির আর যে কয়েকটা সাফল্য এসেছে, সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য সাফল্য। সেটা হচ্ছে বিজেপি উত্তরপ্রদেশে 9টা সিটের মধ্যে 7টা সিট জিতেছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে। ফলে যোগী আদিত্যনাথের যে লিডারশিপটা, সেটা আবার এস্টাবলিশ হয়ে গেল। সামনেই আগামী 26-এর শেষে বা 27 সালে 2027 সালে উত্তরপ্রদেশে নির্বাচন আছে, যে সেখানে যোগী আদিত্যনাথ কিন্তু নিজের লিডারশিপটা একবারে এস্টাবলিশ করে দিলেন। এবং যে এর মধ্যেই আজকেই দেখা গেল সন্ধ্যাতে বিজেপি তাদের দপ্তরগুলোতে এই যে প্রস্তুতি শুরু করে দিয়েছে, যে জয়ের প্রস্তুতি। এবং বিজেপির দিল্লি হেডকোয়ার্টারে দেখছিলাম একটা টিভি নিউজে দেখাচ্ছে যে নরেন্দ্র মোদীজি এসেছেন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, সেখানে যে সমর্থকরা দিল্লি এবং আশপাশের যে সমর্থকরা, হরিয়ানা অন্যান্য যে সমর্থকরা বিজেপির ছিল যারা কাছাকাছি, তারা ওখানে হেডকোয়ার্টারের মধ্যে এসে গেছেন। এসে যে তারা মানে দর্শক বা সমর্থকরা তারা ওখানে এসে এবং ওখানে নরেন্দ্র মোদীজি ওখানে ভাষণ দিচ্ছেন যে মহারাষ্ট্রের জয়ের সাফল্যটিকে। মহারাষ্ট্র কি? মহারাষ্ট্র তো একটা আর্থিক রাজধানী, ভারতবর্ষের আর্থিক রাজধানী হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের রেভিনিউ অনেক বেশি, ইনকাম অনেক বেশি। তো সেই রকম একটা জায়গায় বিজেপি ক্ষমতায় করতে হলে এটা একটা খুব মস্ত বড় ব্যাপার। এবং একটা জিনিস শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আগামী দিনে সম্ভবত দেবেন্দ্র ফডনবিসের বিজেপির পক্ষ থেকে আবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। তিনি আগেরবারে মুখ্যমন্ত্রী ছিলেন, এবারে হাফ পর্বে তিনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন এবং আবার সম্ভবত তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। কারণ যেহেতু বিজেপির সিট সংখ্যা অনেক বেশি এবং ওখানে মহারাষ্ট্রে যদি সত্যি কাউকে রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তি বলে সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে দেবেন্দ্র ফডনবিসই একজন বিচক্ষণ ব্যক্তি। এবং কেউ কেউ বলছেন যে এমন হতে পারে যে আগামী 25 তারিখ হচ্ছে যে মানে কালকে তো কাল বাদ পরশু দিনে 25 তারিখে হয়তো ওয়াংখেড়ে স্টেডিয়াম যেটা আছে মুম্বাইয়ের, সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে হয়তো শপথ গ্রহণ শুরু হবে। এখন এর মধ্যে আরও কয়েকটা বিষয় যেটা গেল, যে ওই যে একটা ন্যারেটিভ তো বললাম যে শরদবাদ ছিলেন যে ওখানকার মহারাষ্ট্রের চালক, সেটা সেই ন্যারেটিভটা ধূলিসাৎ হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে শিবসেনার আসল উত্তর থেকে উদ্ধব ঠাকরে, সেইটাও কিন্তু ধ্বস্ত হয়ে গেছে। শুধু উদ্ধব ঠাকরে নয়, তার যে ভাই মানে যার তোরা খুঁড়তুতো ভাই রাজ ঠাকরে, তারও পার্টি একটা করেছে MNS, মহারাষ্ট্র নির্মাণ সেনা, তারাও কিন্তু একদম ধরাস হয়েছে। তার পুত্র সেই অমিত ঠাকরে কি নাম, সেও কিন্তু জিততে পারেনি। উদ্ধব ঠাকরে অবশ্য ভোটে দাঁড়াননি, তিনি কখনো ডাইরেক্ট ইলেকশন করেননি, তিনি MLC হন। ওখানে MLC ব্যবস্থা আছে, বিধানসভা পাশাপাশি MLC থাকে, মেম্বার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল, সেখান থেকে তিনি জিতেছিলেন, সেখান থেকে তিনি নমিনেট হয়েছিলেন, যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তো এইটা একটা উত্তরাধিকার, যে আসলে একনাথ সিন্ধে যে শিবসেনা উত্তরাধিকার, যার কাছে সেটা গেছে সিম্বলটা, মানে শিবসেনার সিম্বল গেছে, পতাকা গেছে, সেই যে আসল, সে কিন্তু এবারে সেটা প্রমাণও করে দিয়েছে। SS সিন্ধে 55টা সিট পেয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, আর দুটো জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে কংগ্রেস, বিশেষত NCP কংগ্রেস এবং যে উদ্ধব ঠাকরে গোষ্ঠী, এরা বিশেষ করে বহু জার্নালিস্ট এদের ভীষণভাবে কাজ করছিল, ন্যারেটিভ বিল্ড আপ করছিল। কী ন্যারেটিভ বিল্ড আপ করছিল? যে মহারাষ্ট্রে মহায়ুতি হেরে যাবে। কেন না, এই যে 2.5 বছরে ওরা অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে, ওরা ভালোভাবে ফাংশন করতে পারেনি, সেই জন্য হেরে যাবে। কেউ বলছিল না, উদ্ধব ঠাকরে আসল শিবসেনার হচ্ছে যে উত্তরাধিকার, অতএব ওখানে একনাথ সিন্ধে এবারে একদম ধরাশায়ী হয়ে যাবে। আবার কেউ বলছিলেন যে অজিত পাওয়ার তো কাকার সঙ্গে ঝগড়া করে আলাদা MLD-কে ভেঙে নিয়ে যে ক্ষমতায় গেছে, ডেপুটি চিফ মিনিস্টার হয়েছে,
এবারে কিন্তু যেমন লোকসভায় কিন্তু অজিত পাওয়ারের খুব লস হয়েছিল, লোকসভায় যেভাবে অজিত পাওয়ারের লস হয়েছিল সেভাবে বিধানসভাতেও লস হবে এবং অজিত পাওয়ার শেষ হয়ে যাবে। অর্থাৎ মহারাষ্ট্র নির্বাচন কোন কোন দলকে শেষ করবে এবং কোন কোন দলকে আগের দিন এগিয়ে যেতে বলবে, সেটা একটা পরীক্ষা নিরীক্ষার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। তো এখন যে হিসেবে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের নির্বাচনে কংগ্রেস ধরাশায়ী, এনসিপিও ধরাশায়ী এবং উদ্ধব ঠাকরেও ধরাশায়ী। এর ফল আরও একটা যেটা ডাইরেক্ট ফল হয়েছিল হচ্ছে আগামী দিনে যে রাজ্যসভার যে সদস্য সংখ্যা আছে তার মধ্যে যারা যারা এখানে আছে, শরদ পাওয়ার আছেন, তারপর সঞ্জয় রাউত আছেন শিবসেনার, তারপর উদ্ধব ঠাকরে গোষ্ঠীর, শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রিয়াঙ্কা চতুর্বেদী আছেন, যিনি খুব টিভিতে বিভিন্ন রকম কথা বলেন, খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ শিবসেনা উদ্ধব ঠাকরের পক্ষে। এদের সমস্ত যে রাজ্যসভা সদস্য আছে এরা খুব শীঘ্রই মধ্যে একজন একজন করে শেষ হয়ে যাবে। তারপর দ্বিতীয়বার এরা যেটুকু বিধানসভা সিট পেয়েছে তাতে করে এরা আবার দুবার করে যদি এই বিজেপি জোটের কারো সাহায্য না পায় তাহলে পরে তারা রাজ্যসভাতেও যেতে পারবে কিনা সেটা খুব সন্দেহ। আরেকটা খবর আজকে পেলাম যে ওয়ায়নাডে নাকি প্রিয়াঙ্কা গান্ধী ভালো ভোটেই জিতেছেন। তো তার মানে দেখা যাচ্ছে যে গান্ধী পরিবারের যে 3 অ্যাডাল্ট সদস্য, সোনিয়া গান্ধী রাজ্যসভায় আছেন, রাহুল গান্ধী লোকসভায় আছেন এবং প্রিয়াঙ্কা গান্ধীও লোকসভায় চলে যাবেন। তো ফলে এই যে একটা যেটা বলে ডাইনাস পলিটিক্স, সেই ডাইনাস পলিটিক্স এগুলো অ্যাবসলিউট 100% সিদ্ধ হয়ে গেল। এটা আগামী দিনে লোকে সমালোচনা করবে এবং বলবেই। তো যাই হোক, এইটা হচ্ছে মূল কথা। আরেকটা সবচেয়ে মহারাষ্ট্রের নির্বাচনে একটা ফল হচ্ছে, সেটা হচ্ছে বাম লিবারেলদের একটা মেল্টডাউন শুরু হয়েছে। তাদের একদম দিল্লি বেস যারা, মুম্বাই বেস যারা মূলত যে বাম লিবারেল যে মিডিয়া এবং যে অ্যানালিস্টরা আছে তারা হচ্ছে যে এখন তাদের কান্না কান্না অবস্থা যে কী হলো, মহারাষ্ট্রে আমরা ভেবেছিলাম যদি এই ইন্ডিয়া গাঠবন্ধন জিতে যায় তাহলে পরে কংগ্রেস লেড গাঠবন্ধন জিতে যায় তাহলে অন্তত একটা কথা বলা যাবে, হরিয়ানাতে যেমন হেরে গেছিলো কিন্তু ওখানে তারা আবার জিতে গেছে। কিন্তু সেটা হয়নি, তাদের মন খুবই খারাপ এবং এত বিশাল সাফল্য বিজেপি লেড যে জোটের হয়েছে মহায়ুতির, সেটা তাদের কাছে হজম করাই খুব মুশকিল হয়েছে। তবে হ্যাঁ, বিরোধী দলই বলুন এবং এই যে লেফট লিবারেল মিডিয়া বলুন বা তাদের যে জার্নালিস্টরা বা কিছু কিছু মিডিয়া হাউস যারা অন্ধভাবে তাদেরকে কংগ্রেস এবং তাদের সহযোগীকে সাহায্য করে, তাদের একটা সান্ত্বনা হয়েছে এবং কংগ্রেস দলে তাদের একটা সান্ত্বনা আছে, সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডে তারা জিতেছে, এটা একটা তাদের কাছে কনসোলেশন প্রাইজ। এই হলো আজকের সংক্ষিপ্ত মহারাষ্ট্র নিয়ে আলোচনা। আগামীকাল আমি ঝাড়খণ্ড নিয়ে এরকম একটা আলোচনা করব, সেখানে আমরা ঝাড়খণ্ডের মানে যে তথ্যটা বেরিয়ে এসছে সেই তথ্যটা নিয়ে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করবো আমার মতো করে, আমার বুদ্ধি দিয়ে এবং আমার রাজনৈতিক যে বিচার বিবেচনা আছে এবং যেভাবে আমি খবর সংগ্রহ করি, যা যা খবর সংগ্রহ করেছি সেটা নিয়ে কাল আবার আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।